আমার প্রিয় ক্লাস 9 এর ছোট্ট ছোট্ট ভাই বোনেরা, আজকে আমি তোমাদের হচ্ছে দুর্যোগ এবং বিপর্যয় যে চ্যাপ্টারটা রয়েছে খুব সুন্দরভাবে গল্পের আকারে তোমাদের আজকে পড়াবো। দুর্যোগ আর বিপর্যয় সম্পর্কে যে ধারণা, তোমাদের যে কনসেপ্ট, সেটা একদম পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। এখান থেকে যাই প্রশ্ন আসুক না কেন, আজকে মোস্ট যে টপ কোশ্চেন্সগুলো নিয়ে আলোচনা করব, এখান থেকেই তোমাদের 9 এর ফাইনাল এক্সামে কিন্তু কমন পড়বে। তো চলো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। পড়বো হচ্ছে দুর্যোগ, এবং জানেই না যে দুর্যোগ এবং বিপর্যয় এই দুটি শব্দের যে অর্থ, এটা কিন্তু একদমই আলাদা। দুর্যোগ আলাদা, বিপর্যয় আলাদা, কিন্তু অধিকাংশ মানুষ এটাকে একত্রিতভাবে বলে দুর্যোগ ও বিপর্যয়। আজকে এই চ্যাপ্টার থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে কোশ্চেন্সগুলো আছে, সেই কোশ্চেন্সগুলো জানার আগে এই ধারণাটা ক্লিয়ার করা প্রয়োজন যে দুর্যোগ এবং বিপর্যয়টা কি। দুর্যোগ হচ্ছে কোনো মানুষসৃষ্ট বা কোনো প্রাকৃতিক ঘটনা। দুর্যোগ ফার্স্ট আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে দুর্যোগ। দুর্যোগ কি? দুর্যোগ হচ্ছে ধরো কোনো প্রাকৃতিক কোনো ঘটনা অথবা মানুষসৃষ্ট কোনো কাজ। ক্লিয়ারভাবে জানবো যে দুর্যোগ অ্যাকচুয়ালি কি। তো দুর্যোগ হচ্ছে প্রাকৃতিক অথবা মানুষসৃষ্ট কারণে। প্রাকৃতিক মানে পরিবেশ এবং মানুষসৃষ্ট মানে মানুষ। তো প্রাকৃতিক এবং মানুষসৃষ্ট কারণে যখন পরিবেশের সম্পদ, পরিবেশের যে জীবনযাপন বা পরিবেশের যে মানব সমাজের ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়, সেটাকে বলা হচ্ছে দুর্যোগ। দুর্যোগের যেগুলো এজেন্ট রয়েছে, যেগুলো উদাহরণ রয়েছে, সেটা হচ্ছে বন্যা, খরা, ভূমিকম্প, সুনামি, ধস। এই যে বন্যা হলো, সেটা সেই বন্যাটা যদি আমরা ধরি যে বন্যার কারণে, এটা হচ্ছে দুর্যোগ। ঠিক আছে, দেখ, মানুষ সৃষ্ট বা প্রাকৃতিক, এটা প্রকৃতির দ্বারা সৃষ্ট। এই যে বন্যাটা হলো প্রাকৃতিক উপায়ে হলো, এবং প্রাকৃতিক যে ঘটনার দ্বারা মানব সমাজ বা বিভিন্ন সম্পদ সেখানকার নষ্ট হয়ে গেল, সেখানকার মানব সম্পদ মানে সেখানকার বহু মানুষ সেখানে মারা গেল, এবং সেখানকার সম্পদ, সেখানকার পরিবেশ, সমস্ত কিছু কি হলো, সমস্ত কিছুর ওপর কিন্তু ব্যাপক পরিমাণে ক্ষতি দেখা গেল। এটাকেই বলা হচ্ছে মেইনলি দুর্যোগ। তাহলে দুর্যোগ কি? দুর্যোগ হচ্ছে প্রাকৃতিক ও মানুষসৃষ্ট এমন এক ঘটনা যার কারণে মানুষের জীবন, সম্পদ এবং পরিবেশের ব্যাপক ক্ষতি হয়, তাকে দুর্যোগ বলে। শুধুমাত্র যে মানুষের হবে তা কিন্তু নয়, শুধুমাত্র যে মানুষ মরবে সেটা কিন্তু নয়। মানুষের সাথে সাথে পরিবেশ এবং সম্পদ, এই তিনটা জিনিসই কি হবে? নষ্ট হবে। দুর্যোগের ক্ষেত্রে এই তিনটা জিনিস তোমরা কিন্তু লিখবে, ঠিক আছে? এই তিনটা জিনিস মোস্ট ইম্পর্টেন্ট। যে মানুষসৃষ্ট বা প্রাকৃতিক কারণে ফার্স্ট সংজ্ঞাটা তাহলে আমরা কি লিখবো? সংজ্ঞাটা হচ্ছে যে মানুষসৃষ্ট বা প্রাকৃতিক কারণে যখন পরিবেশের সম্পদ, মানব সমাজ এবং কি হয়, মানব সমাজ এবং জীবন নষ্ট হয় বা জীবন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়, সেটাকেই বলবো আমরা কি না দুর্যোগ। দেখ, খুব সহজভাবে যদি বলি যে বন্যার কারণে, সেখানে যে বন্যাটা হলো, সেখানকার যে সমস্ত ফসল ছিল সেগুলোও নষ্ট হয়ে গেছে, যে মানুষগুলো ছিল তারাও মারা গেছে, তো মানব সম্পদ ধ্বংস হলো, মানে জীবন ধ্বংস হলো। এছাড়া কি পরিবেশ, সেখানকার যে খুব সুন্দর একটা পরিবেশ ছিল, একটা গ্রাম ছিল, সেই সমস্ত কিছু নষ্ট হয়ে গেল, তাই না? এই তিনটে জিনিস নষ্ট হয়ে গেল, তো সেটাকেই বলা হচ্ছে দুর্যোগ। মানে সেটা প্রাকৃতিক হতে পারে বা মানুষসৃষ্ট বিভিন্ন ঘটনার কারণে এই যে মানুষের সম্পদ, জীবন এবং পরিবেশ নষ্ট হলে তাকে দুর্যোগ বলা হয়। এই যে পয়েন্টটা আছে, এই যে সংজ্ঞাটা রয়েছে, এটা তোরা লিখে নিবি, ঠিক আছে? যদি আসতে পারে, এটা এমনিতেও আসতে পারে যে দুর্যোগ কাকে বলে, দুর্যোগের উদাহরণ দাও। তাহলে দুর্যোগের উদাহরণ কি? বন্যা, খরা, ভূমিকম্প, সুনামি, ধস, এই সমস্ত কিছু হচ্ছে কি দুর্যোগ। তাহলে আজ থেকে আমরা কি বলবো? যদি বন্যা হয় সেটাকে আমরা দুর্যোগ বলবো, যদি ভূমিকম্প হয় সেটাকেও আমরা দুর্যোগ বলবো। বিপর্যয় কখনোই বলবো না, শুধুমাত্র দুর্যোগ বলবো। বন্যাকে দুর্যোগ, খরাকে দুর্যোগ, ভূমিকম্পকে দুর্যোগ বলবো। এবার হচ্ছে বিপর্যয়টা কি? বিপর্যয় হচ্ছে দুর্যোগের ফলে পরিবেশের মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হলে তাকে বিপর্যয় বলে। আসামের যে বন্যাটা হলো, সেই বন্যার কারণে পরিবেশের যে সমস্ত ক্ষয়ক্ষতি হলো, সেখানকার মানব সমাজ, প্রচুর মানুষ মারা গেল, সেখানকার যে বাড়িঘরগুলো ছিল সেগুলো মারা গেল, এছাড়া সেখানকার যে সমস্ত পশু ছিল সেগুলোও মারা গেল। তো পরিবেশের, সারা পরিবেশের, মেইনলি হচ্ছে পরিবেশের ব্যাপকভাবে কিন্তু ক্ষতি দেখা গেল, তো সেটাই হচ্ছে বিপর্যয়। মানে এই যে দুর্যোগটা হলো, দুর্যোগ মানে কি? বন্যা। এই বন্যাটা হওয়ার কারণে সেখানকার পরিবেশে কি কি ক্ষতি হলো, সেটাই হচ্ছে বিপর্যয়। তাহলে দুর্যোগের ফলে পরিবেশের মারাত্মক, দুর্যোগ, এই যে দুর্যোগগুলো হচ্ছে, এই দুর্যোগের ফলে পরিবেশের মারাত্মকভাবে ক্ষতি হলে তাকে বলা হচ্ছে বিপর্যয়। পরিবেশ যদি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় সেটাকেই বলা হচ্ছে বিপর্যয়। তাহলে বন্যাটা হচ্ছে দুর্যোগ, এবং বন্যার ফলাফলে বা বন্যার ফলে যে মানুষ মারা গেল, সেখানকার বাড়িঘর ভেঙে গেল, সেখানকার পরিবেশ নষ্ট হলো, সেটাকে বলা হচ্ছে বিপর্যয়। তাহলে আমরা কোথাও যদি কোনো রকম বন্যা হয়, সেখানে গিয়ে আমরা কি বলবো? যে এখানে এত কিছু বিপর্যয় হয়েছে। আবার কোথাও যদি
বন্যা হয়, খবরে আমাদের যদি বলতে বলে তাহলে আমরা কি বলবো? দুর্যোগ দেখা দিচ্ছে, সেই জায়গায় দুর্যোগ দেখা দিচ্ছে। আমরা কখনোই বিপর্যয় বলবো না। বিপর্যয় বলবো তখন যেখানে আমরা যাবো এবং যে ক্ষয়ক্ষতিগুলোকে আমরা লক্ষ্য করব তার উপর ভিত্তি করে সেগুলোকে আমরা বলবো বিপর্যয়। ক্লিয়ার? তাহলে যে ক্ষয়ক্ষতিগুলো হলো সেটাকে দেখে আমরা বলবো বিপর্যয়, এবং যে চলছে, ধরো বন্যা চলছে, খরা চলছে, সেগুলোকে আমরা বলবো দুর্যোগ, যে সেই জায়গাটায় দুর্যোগ দেখা দিচ্ছে। এবার সেই জায়গাটা আমি গিয়ে দেখলাম এত কিছু ক্ষয়ক্ষতি পড়ে আছে, এত কিছু ক্ষয়ক্ষতি মানুষের হয়েছে, তো সেটাকে আমরা বলবো বিপর্যয়। ক্লিয়ার কিনা অবশ্যই জানাবে। এবার তোমাদের মেইনলি যে দুর্যোগ এবং বিপর্যয়টা যে রয়েছে সেটার পার্থক্য আসবে 3 নম্বরে বা 5 নম্বরে। 5 নম্বরের জন্য তোমরা যদি নোট চাও তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপ চ্যানেলে যাবে, ওখানে আমি নোট প্রোভাইড করে দেবো অন্ততপক্ষে, ঠিক আছে? তো ফার্স্ট যেটা রয়েছে সেটা হচ্ছে দুর্যোগের বিপর্যয় এবং দুর্যোগ, এই দুটোর মধ্যে পার্থক্য আসবে, ঠিক আছে? তো দুর্যোগ বিপর্যয়ের যে সংজ্ঞাটা আছে সেই সংজ্ঞাটা ফার্স্ট পয়েন্টে তোমরা লিখে দেবে। দ্বিতীয় তোমরা যে লিখবে যে বন্যা, খরা, ভূমিকম্প, সুনামি, ধস এগুলো হচ্ছে দুর্যোগের উদাহরণ। তারপরে উদাহরণ পয়েন্ট করে লিখবে বন্যা, সুনামি, ভূমিকম্প, ধস এগুলো হচ্ছে দুর্যোগের উদাহরণ। তারপরে কি, এবার বন্যার কারণে, ধরো এখানে একটা নিলাম যে বন্যার কারণে পরিবেশের ব্যাপক ক্ষতিগ্রস্ত হলো কি বিপর্যয়ের উদাহরণ। তাহলে বন্যা হলো, সেই বন্যার ফলে যেটা হলো সেটাই কি, সেটাই হচ্ছে বিপর্যয়ের উদাহরণ, ঠিক আছে? এটা এক্সট্রা কোনো ইনফরমেশন বা এক্সট্রা কোনো উদাহরণ এখানে নেই, কারণ কি এই যে দুর্যোগের ফলাফলে যেটা হয় সেটাই হলো বিপর্যয়ের উদাহরণ, তাই না? সেখানে কোনো জায়গায় খরা, কোনো জায়গায় বন্যা, কোনো জায়গায় ভূমিকম্প, এ সমস্ত আলাদা আলাদা হতে পারে। তো যেহেতু এক্স্যাক্টলি আমরা কোনো অঞ্চল নিয়ে পড়ছি না, তাই আমরা কি লিখবো, যে কোনো একটা লিখবে যে খরার কারণে পরিবেশের ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হলো বিপর্যয়ের উদাহরণ, ঠিক আছে? এটা উদাহরণ। তাহলে এখানে আমরা 2 নাম্বার পেয়ে যাচ্ছি, ফার্স্ট সংজ্ঞাতে, 2 নাম্বার উদাহরণে। তারপরে কি, দুর্যোগ হলো বিপর্যয় সৃষ্টির কারণ। দেখো দুর্যোগের কারণেই কিন্তু বিপর্যয় হয়, তাই তো? তো দুর্যোগ হচ্ছে বিপর্যয় সৃষ্টির কারণ। এই যে বিপর্যয়টা সৃষ্টি হচ্ছে সেটা কার কারণে হচ্ছে? দুর্যোগ হচ্ছে। যদি বন্যা না হয় তাহলে মানুষ কি মারা যাবে? মানুষের বাসস্থান কি নষ্ট হবে না? তার জন্য হচ্ছে এই দুর্যোগটা যে হচ্ছে, মানে বন্যা যে দেখা দিচ্ছে সেটার কারণেই কি হচ্ছে, অনেক কিছু ক্ষয়ক্ষতি হচ্ছে। তো দুর্যোগ হচ্ছে কি এই যে বিপর্যয় সৃষ্টির কারণ, কারণ দুর্যোগ হলেই কি হবে, বিপর্যয় হবে। তো দুর্যোগ হলো বিপর্যয় সৃষ্টির কারণ, এই দুর্যোগ হচ্ছে বিপর্যয় সৃষ্টির কারণ, এবং বিপর্যয় হলো দুর্যোগ সৃষ্টির ফল। মানে এই যে বিপর্যয়টা আছে, বিপর্যয় মানে কি, বিপর্যয় মানে ক্ষয়, এবং এই বিপর্যয় হলো দুর্যোগ সৃষ্টির ফল। এই যে দুর্যোগ যদি সৃষ্টি হয় তাহলে কি হবে, বিপর্যয় হবে। মানে দুর্যোগের ফলেই কি হবে, বিপর্যয় হবে। দুর্যোগ, বন্যা হলেই কি হবে, সেখানকার বাড়িঘর সমস্ত কিছু ভেসে নিয়ে যাবে, তো সেটা হচ্ছে বিপর্যয়। তাহলে দুর্যোগ হচ্ছে বিপর্যয় সৃষ্টির কারণ, এবং বিপর্যয় হলো দুর্যোগ সৃষ্টির ফল, ঠিক আছে? এই দুটো ক্লিয়ার কিনা? এই টোটাল যে তোমাদের যে পার্থক্যটা আছে, স্ক্রিনে যে নোটটা দেখতে পাবে সেরকম সুন্দর সুন্দর নোট তোমরা কিন্তু পেয়ে যাবে। হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে আমাকে কমেন্ট করে জানাবে যে দিদি আমার এই নোটটা দরকার, আমি তোমাদেরকে কিন্তু খুব সহজে প্রোভাইড করব, ঠিক আছে? তো এরপর আমরা মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা কোশ্চেন্স পড়বো, যে দুর্যোগ যে হলো, আমরা দুর্যোগ দেখলাম যে বন্যা, খরা, ভূমিকম্প, সুনামি, ধস, এই যে এজেন্টগুলো রয়েছে, এই যে উদাহরণগুলো রয়েছে, সেই উদাহরণও তোমাদের কিন্তু যে বইটা আছে সেই বই কিন্তু ভীষণভাবে বড় করে ডিসকাশন করে দেওয়া আছে, যে বন্যা কেন হয়, সৃষ্টির কারণ কি, প্রভাব কি, এই যে বিষয়গুলো রয়েছে সেগুলো আমরা পড়বো। মেনলি আজকে টপিক আমরা যেটা পড়বো সেটা হচ্ছে বন্যা, খরা এবং ভূমিকম্প, এই 3টা বিষয় আমরা পড়বো, যে বন্যা কেন হয়, খরা কেন হয়, ভূমিকম্প কেন হয়। ভূমিকম্পটা পড়বো না আজকে, আমরা আরেকটা নতুন যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে যে যে ঘূর্ণিঝড়। আমরা যে নতুন জিনিসটা পড়বো সেটা হচ্ছে ঘূর্ণিঝড়। তো ঘূর্ণিঝড়, বন্যা, তো আজকে মেইন যে এগুলোর যে উদাহরণগুলো রয়েছে সেই উদাহরণ থেকে মেইন যে টপিকগুলো আমরা পড়বো সেটা হচ্ছে বন্যা, খরা, আরেকটা হচ্ছে কি বন্যা, খরা, আরেকটা হচ্ছে ঘূর্ণিঝড়। এই 3টা জিনিস কিভাবে সৃষ্টি হয়, ফলাফল কি, কাকে বলে, এই 3টা জিনিস মোস্ট ইম্পর্টেন্ট। তাই এই 3টা জিনিস যেহেতু 3 নম্বরের জন্য ইম্পর্টেন্ট, তাই এগুলো আজকে তোমাদের হচ্ছে খুব সহজভাবে বোঝাবো। তো চলো, আর এই যে প্রশ্নগুলো আমি তোমাদের দিলাম, যে দুর্যোগ বা বিপর্যয়, এটা 2 নম্বরেও আসতে পারে, যে দুর্যোগ কাকে বলে উদাহরণ দাও, অথবা বিপর্যয় কাকে বলে উদাহরণ দাও, ঠিক আছে? 2 নম্বরেও আসতে পারে, 3 নম্বর অথবা 5 নম্বর, কিন্তু 3 নম্বরের জন্য এই পার্থক্যটা ভীষণ গুরুত্বপূর্ণ। সহজভাবে আমি তোকে ছবির মাধ্যমে, তোর যদি ক্লিয়ার না হয়ে থাকে চিন্তা করিস না, খুব সহজভাবে তোকে বুঝিয়ে দেবো যে দুর্যোগ এবং বিপর্যয় অ্যাকচুয়ালি কি। এই দুর্যোগ বিপর্যয় শব্দটা কিন্তু একদমই আলাদা, সেটা বুঝতে হলে ছবিটার দিকে মন দিয়ে দেখতে হবে। দেখ এখানে ধর হচ্ছে মেঘ, ঠিক আছে? এবার মেঘ,
প্রচুর পরিমাণে এখানে বৃষ্টি হচ্ছে। তো এখানে কি আছে, প্রচুর পরিমাণে এখানে বৃষ্টি হচ্ছে, ঠিক আছে, এখানে প্রচুর পরিমাণে এই যে এলাকাটা রয়েছে সেখানে বৃষ্টি হচ্ছে। এবার বৃষ্টি হওয়ার কারণে কি হলো, সেখানে বন্যা হয়ে গেল, কি হলো, সেখানে বন্যা হয়ে গেল, তাই না, সেখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার কারণে সেখানে বন্যা দেখা গেল। এবার বন্যার কারণে কি হবে, বন্যা যে হচ্ছে, এই যে বৃষ্টি হওয়ার কারণে প্রচুর কি হচ্ছে না, বন্যা হচ্ছে, কি হচ্ছে, বন্যা হচ্ছে। এই বন্যা হওয়া, এই যে বন্যা হচ্ছে সেটাকে বলা হচ্ছে দুর্যোগ, কি, এটাকে বলা হচ্ছে দুর্যোগ। তাহলে দেখ, সুনামি, ভূমিকম্প, ঠিক আছে, বন্যা, খরা, এই সমস্ত কিছু কি, সমস্ত কিছু হচ্ছে দুর্যোগ। দেখ, এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হলো এবং বন্যা দেখা গেল, এটাকে আমরা দুর্যোগ বলবো, কখনোই আমরা এটাকে বিপর্যয় বলবো না, ঠিক আছে, ক্লিয়ার। তাহলে এটাকে আমরা কি বলবো, দুর্যোগ বলবো। মানে প্রাকৃতিক বা মানুষসৃষ্ট কারণে, প্রাকৃতিক হতে পারে, বিশেষ করে প্রাকৃতিক বা মানুষসৃষ্ট কারণে পরিবেশের যে মারাত্মকভাবে একটা ক্ষতি হয় সেটাকে বলা হচ্ছে দুর্যোগ। দেখ, এখানে ক্ষতির কথায় আমরা আসছি না, প্রথমেই বুঝছি যে মেঘ থেকে প্রচুর পরিমাণে মেঘ থেকে জল হলো, মানে বৃষ্টিপাত হলো। দেখ, মানে কোনো অঞ্চলে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হলো, এবার বৃষ্টিপাত হওয়ার কারণে সেখানে কি হলো, বন্যা হলো। তো বন্যাটাকে আমরা কি বলবো, দুর্যোগ বলবো, ঠিক আছে। আমরা বলবো যে সেখানে প্রচুর পরিমাণে দুর্যোগ দেখা দিতে পারে, এগুলো আমরা দূর থেকে বলবো যে সেখানে এই অঞ্চলে প্রচুর পরিমাণে দুর্যোগ দেখা দিতে পারে, এটাকে আমরা কখনোই কিন্তু বিপর্যয় বলবো না। এবার এই যে যখন বন্যা হচ্ছে তখন কি গেল, তখন হচ্ছে বাড়িঘর কি গেল, ভেঙে যাচ্ছে, ঠিক আছে, বাড়িঘর ভেঙে যাচ্ছে। এবার এই যে বন্যার কারণে সমস্ত বাড়িঘর, গাছপালা, এই যে গাছপালাগুলো রয়েছে সেই গাছপালাও কি গেছে, ভেঙে গেছে, ঠিক আছে, গাছপালাগুলো ভেঙে গেছে, সেটাকে বলা হচ্ছে বিপর্যয়, কি, বিপর্যয়। এটা ক্লিয়ার কিনা অবশ্যই জানা, ঠিক আছে। তো দুর্যোগ মানে হচ্ছে যে ধর প্রচুর পরিমাণে কোনো একটা অঞ্চলে কি হলো, ক্লিয়ার করে বুঝ, দুর্যোগ আর বিপর্যয় এই দুটো শব্দ কিন্তু একদমই আলাদা, এটা ক্লিয়ার করে বোঝার জন্য তোকে ছবিটা একটু দেখতে হবে। দেখ, একটা অঞ্চলে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হলো, সেখানে বন্যা হলো, সেটাকে বলা হচ্ছে কি, দুর্যোগ। সেটাকে আমরা কখনোই কিন্তু বিপর্যয় বলবো না, সেটাকে বলবো দুর্যোগ। কোনো অঞ্চলে ধর আবার ভূমিকম্প দেখা দিচ্ছে প্রচুর পরিমাণে, কোনো অঞ্চলে সুনামি দেখা দিচ্ছে, ঘূর্ণিঝড় দেখা দিচ্ছে, ঠিক আছে, এই সমস্ত কিছুকে বলা হচ্ছে দুর্যোগ, কি, দুর্যোগ। এবার এই যে বন্যা হওয়ার কারণে সেখানকার যে বাড়িঘরগুলো দেখ বাঁকা বাঁকা হয়ে আছে, গাছগুলো বাঁকা বাঁকা হয়ে আছে, তার মানে কি, কোনো অঞ্চলে যখন কি এই যে বন্যাটা হলো, এই দুর্যোগের কারণে যখন কোনো অঞ্চলে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়, দেখ সেখানে অনেক মানুষ কি আছে, জলে ডুবে যাচ্ছে, ঠিক আছে, প্রচুর পরিমাণে মানুষ ধর জলে ডুবে যাচ্ছে। এরকম দেখ আসামের যে বন্যাটা হলো সেরকম অবস্থার মতো ভাব যে বন্যা হলো, এবার বন্যাটাকে বলা হচ্ছে দুর্যোগ। এবার বন্যা হওয়ার কারণে সেখানকার যে বাড়িঘরগুলো ছিল, গাছপালা ছিল, মানুষগুলো ছিল, সেইগুলো সমস্ত কিছু ধ্বংস হতে লাগলো ধীরে ধীরে। দেখ, বাড়িঘর ভেঙে যাচ্ছে, গাছপালা ভেঙে যাচ্ছে, মানুষ মারা যাচ্ছে, এইগুলো যে হচ্ছে এটাকেই বলা হচ্ছে বিপর্যয়, কি, বিপর্যয়। তাহলে ক্লিয়ার, তাহলে দুর্যোগ হচ্ছে, বন্যা হচ্ছে সেটা দুর্যোগ, এবং এই বন্যার কারণে বা বন্যার ফলাফলে যেটা হচ্ছে, মানে বন্যার ফলে যেটা হচ্ছে সেটা হচ্ছে কি, বিপর্যয়, ঠিক আছে, সেটাকে বলা হচ্ছে বিপর্যয়, ক্লিয়ার, এটাকে বলা হচ্ছে বিপর্যয়। তাহলে দেখো যে বন্যা কি এবং বন্যা সৃষ্টির কারণগুলো কি, কি যে বন্যা হচ্ছে সেটা কেন হচ্ছে এবং বন্যা কি। দেখ, বন্যা জিনিসটা বুঝতে হলে তোকে এই ছবিটা খুব ভালোভাবে বুঝতে হবে, এটা মেঘ, এই মেঘ থেকে কি হচ্ছে, বৃষ্টিপাত হচ্ছে। এবার কয়েকদিন একটানা বৃষ্টিপাতের কারণে কি হয়, নদীর জল হতে পারে, সেটা কোনো পুকুরের জল হতে পারে, বা সেটা কোনো খালের জল হতে পারে, ঠিক আছে। তো দেখ, একটানা বর্ষাকালে যখন বৃষ্টিপাত হয়, বর্ষাকালে একটানা বৃষ্টিপাত হয়, তাই না। তো বর্ষাকালে কি হয়, মেইনলি একটানা বৃষ্টিপাতের কারণে এই যে নদী আছে সেই নদীর জল কি হয়, বেড়ে যায়, নদীর জল বেড়ে যায়। এছাড়া পুকুরের জলও কি হয়ে যায়, বেড়ে যায়। এই যে খাল, এই খালের জলও কি হয়, অনেকাংশ বেড়ে যায়, যতটা ছিল সেটা একদম ভরে যায়। দেখবি নদীর জল পুরোপুরি হয়ে গেছে, ঠিক আছে, ভরে গেছে, পুকুরের জলও দেখবি ভরাট, ঠিক আছে। তো বর্ষাকালে একটানা বর্ষণে বা বৃষ্টিপাতের কারণে নদীতে, পুকুরে বা খালের জল কি হয়, উপচে পড়ে, যার কারণে এই যে নিচু এলাকা বা এই যে উঁচু জায়গাগুলো যে রয়েছে, এই জলটা কি করে, নিচু জায়গায় কি হয়, প্রবাহিত হয়। এই প্রবাহিত হওয়ার কারণে যেই এটা সৃষ্টি হয় সেটাকে বলা হচ্ছে কি, বন্যা, সেটাকে বলা হচ্ছে
বন্যা। তো তো এই যে সংজ্ঞাটা লিখবি যে বন্যা কি, এটা কি করে সাজিয়ে গুছিয়ে তোরা লিখবি। দেখলি যে একটানা বৃষ্টিপাতের কারণে নদী, পুকুর এবং খালের জল প্রচুর পরিমাণে বেড়ে যাওয়ার কারণে সেই জল কি করে নিচু কোনো এলাকায়, জলের একটা ধর্ম কি, সে উঁচু জায়গা থেকে নিচু জায়গার দিকে প্রবাহিত হবে, তাই না? তো এই যে জলগুলো রয়েছে ভরে যাওয়ার কারণে এই জলগুলো নিচু জায়গায় প্রবাহিত হওয়ার কারণে যে পরিস্থিতির সৃষ্টি হয় সেটাকে বলা হচ্ছে বন্যা। তো এই যে বন্যা কি, এই যে তোরা যে সংজ্ঞাটা কিভাবে লিখবি, ঠিক আছে, এটা কিন্তু 3 বা 5-এর জন্য ভীষণ ইম্পর্টেন্ট, বিশেষ করে 5 নাম্বারের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। দেখ কি লিখবি সংজ্ঞাটা, যে বর্ষাকালে অনেক বেশি বৃষ্টি হলে নদী, খাল ও পুকুরের জল বেড়ে যায়, সেই জল যখন আশেপাশের নিচু এলাকাতে ঢুকে পড়ে তাকে বন্যা বলে। তাহলে দেখা গেল আসামের যে অঞ্চলটা ছিল, যে জায়গাটা ছিল, সেটা অনেকাংশই নিচু জায়গা ছিল, যেই কারণে নদী থেকে জল বা পুকুরের জল সেখানে প্রবাহিত হয়েছে, যার কারণে কি হয়েছে, অলরেডি বন্যা হওয়া শুরু হয়েছে। ঠিক আছে, তো বর্ষাকালে অনেক বেশি বৃষ্টি হলে এই যে সংজ্ঞাটা আমি তোকে দিলাম, সেই সংজ্ঞাটা খুব সুন্দরভাবে খাতায় কিন্তু সংজ্ঞাটা লিখে নিবি। এবার তোকে প্রশ্ন দিয়েছে বন্যা কি, বন্যার কারণ লেখো, মানে বন্যা সৃষ্টির কারণ লেখো। এটা বিভিন্ন রকমের ঘুরিয়ে আসতে পারে, কিন্তু অ্যান্সার কিন্তু একই। দেখ এবার কারণ লিখবি। কারণ লেখার জন্য তোকে কি করতে হবে, সুন্দর করে এখানে একটা বক্স করে তোকে কারণ লিখতে হবে। দিয়ে 1 নাম্বার কি লিখবি, অতিরিক্ত বৃষ্টিপাত। দেখ বন্যা কি কারণে হয়, তুই বসে থাকিস বলে বন্যা হয় না, তুই ভাবতো যে বন্যা কি কি কারণে হয়। কি কি কারণে হয়, বন্যা হয় প্রচুর বৃষ্টিপাতের কারণে। দেখ বৃষ্টি না হলে বন্যা হবে না। তো মেইন যে ফার্স্ট পয়েন্টটা সেটা কি, অতিরিক্ত বৃষ্টিপাত। ঠিক আছে, অতিরিক্ত বৃষ্টিপাত, এই যে পয়েন্টটা দিচ্ছি, এই পয়েন্টটা একটু হাই পেন দিয়ে তোরা এখানে ব্যাখ্যা করে লিখবি। প্রথমে পয়েন্টটা কালো পেন দিয়ে লিখবি যে অতিরিক্ত বৃষ্টিপাত, এই পয়েন্টটাই একটু ব্যাখ্যা করে লিখবি। ঠিক আছে, যদি না পারিস অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাকে মেসেজ করবি যে দিদি দুর্যোগ এবং বিপর্যয় চ্যাপ্টারটার নোট আমাকে দাও। ঠিক আছে, দেখ এবার অতিরিক্ত বৃষ্টিপাত লিখবি। অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে বন্যা সৃষ্টি হয়, এখানে বন্যা সৃষ্টির কারণ লিখতে বলেছে, তুই লিখলি অতিরিক্ত বৃষ্টিপাত। এবার আরও একটু কিছু কিছু লেখা তোরা লিখবি যে অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে বন্যা সৃষ্টি হয়। এই যে কথাটা আমি বললাম সেটা এই পয়েন্টের একটু এখানে লিখে দিবি ব্যাখ্যায় ব্লু পেন দিয়ে। ঠিক আছে, এবার হচ্ছে কি কি কারণে বন্যা হয়, অতিরিক্ত বৃষ্টি হলো, বৃষ্টি হওয়ার কারণেই শুধু বন্যা হবে না, যদি সেটা পুকুরের জল বা নদীর জল যদি ভরে যায় তাহলেই বন্যা হবে। শুধুমাত্র প্রচুর পরিমাণে জল হলো, নদীতে পুকুরে জল ভরলো না, তাহলে কিন্তু বন্যা হবে না। তাহলে কি হতে হবে, যে পুকুর, নদী, যে খাল বিলগুলো রয়েছে সেগুলোতেও জল কি হতে হবে, ভরাট হতে হবে, তবেই কিন্তু বন্যা হবে। ঠিক আছে, তো কি নদীতে জল বেশি লিখবি যে নদীতে জল বেশি হওয়ার কারণে বন্যা সৃষ্টি হয়। কি লিখবি, যে নদীতে জল বেশি হওয়ার কারণে বন্যা সৃষ্টি হয়। এবার আছে কি, যে নদীর বাঁধ ভেঙে যাওয়া। দেখ নদীতে একটা নির্দিষ্ট কি আছে, বাঁধ রয়েছে। দেখবি বিভিন্ন নদীতে বিভিন্ন মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, যে নদীগুলো বড় বড় নদীগুলো যে রয়েছে সেখানে দেখবি একটা করে বিরাট বিরাট করে কিন্তু বাঁধ দেওয়া আছে। সেই বাঁধটা কিন্তু একটা নির্দিষ্ট সময়ে খোলা হয়, তাই না? যখন তখন সেই বাঁধ যদি ভেঙে যায়, সেই বাঁধ, এই যে নদীর জল ধাক্কায় এই বাঁধটাকে যদি ভেঙে দেয় তাহলে কি হবে, নদী ধর এখানে বাঁধ রয়েছে, যাতে এই যে এলাকাটা রয়েছে এই অঞ্চলে ধর বাড়ি ঘর আছে, সেই অঞ্চলটাতে যাতে প্রবেশ না করে সেই জন্য এখানে একটা নদীতে বাঁধ দেওয়া আছে, যাতে এই জলটা এখানে প্রবেশ, এই যে অঞ্চলটা রয়েছে এখানে যাতে প্রবেশ না করতে পারে। কিন্তু এই বাঁধ যখন নদীর এত যে স্রোত, এত জলের যে বেগ, এত গতি, এত শক্তি, যে নদীর জল কি করলো, সেই বাঁধটাকে ভেঙে সে জলটা নিচু স্থানের দিকে এগোতে লাগলো, তাহলে কি হবে, অবভিয়াসলি বন্যা সৃষ্টি হবে। তো নদীর বাঁধ ভেঙে যাওয়া লিখবি, যে নদীর বাঁধ ভেঙে গেলে বন্যা সৃষ্টি হয়। তাহলে নদীর যদি বাঁধ ভেঙে যায়, ঠিক আছে, সেই বাঁধটা ভেঙে গেলে কি হবে, বন্যা সৃষ্টি হবে। তাহলে প্রথম আমরা লিখলাম অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে বন্যা সৃষ্টি হয়। 2 নম্বরে আমরা লিখলাম যে নদীতে জল বেশি হওয়ার কারণে বন্যা সৃষ্টি হয়। 3 নম্বর আমরা লিখলাম কি, যে বাঁধ ভেঙে যাওয়া, তাহলে বাঁধ ভেঙে গেলে কি হবে, বন্যা সৃষ্টি হবে। 4 নম্বর পয়েন্ট কি আছে, যে জল নিকাশি ব্যবস্থা। জল নিকাশি ব্যবস্থা মানে কি, এই যে বাঁধটা রয়েছে সেই বাঁধটা দিয়ে যদি এইদিকে কোনো পাইপ লাগানো না হয়, বড় সড়ো আকারে যদি পাইপ লাগানো না হয়, বা এইদিকে কোনো যদি খাল না
কেটে নেওয়া হয়, তাহলে কি হবে, তাহলে প্রচুর পরিমাণে এই জলটা কোথায় প্রবেশ করবে, সেই এলাকাটাতে প্রবেশ করবে। তো নির্দিষ্ট কোনো কি বাঁধ বা নির্দিষ্ট কোনো জল নিকাশি ব্যবস্থা যদি কোনো ব্যবস্থা না দেয়, এখান থেকে একটা বড় পাইপ যদি দেয় তাহলে এখানে জলটা এখানে চলে আসবে, তাহলে এই এলাকাটাতে প্রবেশ করবে না এবং বন্যাও সেখানে সৃষ্টি হবে না। কিন্তু দেখ কোনো রকম ব্যবস্থা এখানে যদি না নেয়, এখানে যদি পাইপটা না দেয়, তাহলে কি হবে, জলটা অবভিয়াসলি এই জলটা এখানে ঢুকে যাবে এবং বন্যা সৃষ্টি হবে। তাহলে কি হবে যে কোনো রকম জল নিকাশি ব্যবস্থা, মানে জলটা কোথায় যাবে এরপরে এই যে ব্যবস্থাটা রয়েছে সেটা যদি না নেওয়া হয়, তাহলে কি হবে, বন্যা সৃষ্টি হবে। ক্লিয়ার? তাহলে জল নিকাশি ব্যবস্থা লিখবি, জল নিকাশি ব্যবস্থা না থাকা, নদীতে জল নিকাশি ব্যবস্থা না থাকার কারণে বন্যা সৃষ্টি হয়। ঠিক আছে, জলটা কোথায় যাবে এরকম বিষয়ে যে ব্যবস্থা না নিলে বন্যা সৃষ্টি হয়। এটা ক্লিয়ার করে তোর একটু পয়েন্ট করে পয়েন্টটা লিখে একটু ব্যাখ্যা করে লিখে দিবি। ঠিক আছে, এবার হচ্ছে ধস। ধসটা কি জিনিস দেখ, এখানে নদী রয়েছে, এখানে তার পাড় রয়েছে। এই যে পাড়ের যে যদি আমরা ধরি যে এখানে মাটি প্রচুর পরিমাণে পাড় মানে কি, সেখানে মাটির শক্ত শক্ত মাটি, তো সেটা যদি নদীতে পড়ে যায়, নদীতে পড়ে যাওয়ার কারণে কি হবে, নদীর যে জলটা আর এদিকে এগোতে পারবে না, তাই না? এগোতে না পারার কারণে কি হবে, এটা বন্ধ হয়ে যাবে। এখানে মাটিটা যদি পড়ে যায় তাহলে সমস্ত নদীটা কি হয়ে যাবে, এখানে রাস্তাটা বন্ধ হয়ে যাবে। ফলে এইখানে জলটা শুধু কি করবে, জমতে শুরু করবে। তো জমতে 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 আশেপাশের এলাকাগুলোতে জল অলরেডি ঢুকে যাবে এবং কি হবে, বন্যা সৃষ্টি হবে। তাহলে বোঝা গেল ধস, নদীতে যদি ধস নামে, যার কারণে কি হয়, একটা বাধা সৃষ্টি হয়। নদী সেই বাধাকে এড়োতে মানে নদী সেই বাধা না পেরিয়ে যাওয়ার কারণে কি হয়, সেখানে আশেপাশের নিচু জায়গা অঞ্চলে জল ঢুকে যায় এবং বন্যা সৃষ্টি হয়। এখানে সুন্দর করে খালটা কাটাই রয়েছে, কিন্তু কি হলো, হঠাৎ করে প্রবল স্রোতের কারণে নদীর যে ধস, নদীর যে আশেপাশের যে ইয়েগুলো রয়েছে, উপকূলবর্তী যে রয়েছে সেগুলো ধর এখানে পড়ে গেল। ঠিক আছে, পড়ে যাওয়ার কারণে কি হবে, নদী একটা বাধার সম্মুখীন হবে। তো এই নদীটা যে তার জল কোনোভাবেই এই বাধাকে পেরোতে পারছে না, যার কারণে কি হবে, নদীর জলটা এখানেই সঞ্চিত হবে এবং সঞ্চিত হতে 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 বাড়তে বাড়তে আশেপাশের অঞ্চলে ঢুকে যাবে, যার কারণে কি সৃষ্টি হবে, বন্যা সৃষ্টি হবে। তাহলে বন্যা কি কি কারণে সৃষ্টি হয় আমি ক্লিয়ার করে বললাম। এই পয়েন্টগুলো প্রত্যেকটা পয়েন্ট কমেন্টে জানা যে কি কি পয়েন্টগুলো আমি তোকে বললাম। ঠিক আছে, প্রত্যেকটা পয়েন্ট ছবিটার মাধ্যমে দেখে দেখে বুঝেছিস কিনা এই জিনিসটা প্লিজ আমাকে কমেন্টে জানা, নাহলে কিন্তু এর পরের ভিডিও তোরা পাবি না। এর পরের ভিডিওতে এরকম কিন্তু আমি মজা করে বোঝাবো না। ঠিক আছে, অবশ্যই কমেন্টে জানাবি যে বুঝতে পারছিস কিনা। এবং এই যে 5টা কারণ আমি বললাম যে কি কি কারণে অ্যাকচুয়ালি বন্যা সৃষ্টি হয়, সেই কারণগুলো এক্ষুনি কমেন্টে লেখ, এক্ষুনি আমাকে বল যে এই কারণে মেইনলি আমাদের বন্যাটা সৃষ্টি হয়। এবার আর মোস্ট ইম্পর্টেন্ট দুটো কোশ্চেন্স রয়েছে, যেটা হচ্ছে যে খরা কি কি কারণে খরা সৃষ্টি হয়, আরেকটা প্রশ্ন রয়েছে যে ঘূর্ণিঝড় কি কি কারণে ঘূর্ণিঝড় সৃষ্টি হয়। এই দুটো কোশ্চেনও ভীষণ ইম্পর্টেন্ট, সেগুলো নিয়ে আলোচনা করছো। আমরা যে বিষয়টা নিয়ে কনসেপ্ট ক্লিয়ার করবো এবং যেখান থেকে তোমাদের 5 নাম্বারের কোশ্চেন আসতে পারে, সেটা হচ্ছে যে খরা কি এবং খরা সৃষ্টির কারণগুলি বিবৃত করো বা ব্যাখ্যা করো বা আলোচনা করো, যে কোনো ধরনের ঘুরিয়ে আসতে পারে। তো খরা কি কারণগুলি লেখো। তো খরা হচ্ছে আমরা সাধারণতভাবে দেখতে পাই যে রাজস্থান বা গুজরাটের যে কচ্ছ বা পশ্চিমঘাট পর্বতের যে জায়গাটা রয়েছে, সেই যে 3টা জায়গায় কিন্তু মেনলি আমরা খরার প্রবণতা দেখতে পাই। এবং এই খরা মেনলি সৃষ্টি হয় যখন যেখানে স্বাভাবিক বৃষ্টিপাতের প্রয়োজন, যেই জায়গাটায় বৃষ্টিপাতের প্রয়োজন কিন্তু স্বাভাবিক যতটা পরিমাণ বৃষ্টিপাত প্রয়োজন তার থেকে খুব কম পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে, তখন কি হবে, সেখানকার একটা অস্বাভাবিক, সেখানকার স্বাভাবিক অবস্থা, পরিবেশের যে একটা স্বাভাবিক অবস্থা সেটা আর বজায় থাকবে না, সেখানে একটা অস্বাভাবিক অবস্থা কিন্তু দেখা দেবে, সেটাকেই বলা হচ্ছে। এবং সেই অস্বাভাবিক অবস্থাটা কীরকম হবে, শুষ্ক প্রকৃতির হবে। তাহলে সেই শুষ্ক একটা অস্বাভাবিক পরিস্থিতি বা পরিবেশের একটা অবস্থা সৃষ্টি হবে, সেটাকেই বলা হচ্ছে মেইনলি খরা। তো এই যে খরা কি, এই সংজ্ঞাটা কিভাবে আমরা গুছিয়ে লিখলে ভালো নাম্বার পাবো, তো সেটা হচ্ছে যে বহুদিন ধরে বৃষ্টি না হলে যে অস্বাভাবিক শুষ্ক অবস্থা সৃষ্টি হয় তাকে খরা বলে। বহুদিন ধরে কোনো একটা অঞ্চলে বৃষ্টি হচ্ছে, যেমন রাজস্থানে, সেখানে কি হয় না, বহুদিন ধরে কিন্তু বৃষ্টিপাত হয় না, যার কারণে কি হয়, সেখানে খরা দেখা যায়। তো বহুদিন ধরে বৃষ্টি না হলে যে অস্বাভাবিক শুষ্ক অবস্থার একটা সৃষ্টি হয় সেটাকে বলা হচ্ছে খরা। এই যে সংজ্ঞাটা, এই সংজ্ঞাটা লিখে নিবি, তারপরে মাঝ বরাবর লিখবি কারণ। এই যে খরা সৃষ্টির মেন কারণগুলো কি কি কারণে খরা সৃষ্টি হয়। প্রথমত একটানা অনেক দিন ধরে বৃষ্টিপাত না হলে, বা বৃষ্টিপাত পয়েন্ট করবি, বৃষ্টিপাত পয়েন্ট করে লিখবি যে একটানা অনেক দিন ধরে বৃষ্টিপাত না হওয়ার কারণে খরা সৃষ্টি হয়। তাহলে পয়েন্টটা কি, বৃষ্টিপাত, এই বৃষ্টিপাত পয়েন্ট করে
যে একটা না অনেক দিন ধরে বৃষ্টিপাত না হলে খরা সৃষ্টি হয়। তারপরে যে কি কারণে, তাহলে বৃষ্টিপাত না হলে, এই যে বৃষ্টিপাত যদি না হয়, এই বৃষ্টিপাত না হলে কি হয়, খরা পরিস্থিতির সৃষ্টি হয়। আর কি, স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টিপাত, যতটুকু পরিমাণ বৃষ্টিপাতের প্রয়োজন, আমাদের যে আমরা এলাকাগুলোতে যে বসবাস করি সেখানে যথেষ্ট পরিমাণের বৃষ্টিপাত হয়, কিন্তু দেখা যাচ্ছে স্বাভাবিক যতটা পরিমাণ বৃষ্টিপাতের প্রয়োজন ঠিক ততটারই কম হচ্ছে। সেটার জন্যই মেনলি কি হচ্ছে, মানে খরা সৃষ্টি হচ্ছে। তাহলে কি, অনেক দিন ধরে যদি বৃষ্টি না হয় তাহলে খরা সৃষ্টি হবে। আর কি, স্বাভাবিকের তুলনায় যদি স্বাভাবিক যতটা বৃষ্টির প্রয়োজন ততটার তুলনায় যদি কম বৃষ্টিপাত হয় তাহলেই মেনলি কি হবে না, খরা সৃষ্টি হবে। তারপরে বেশি পরিমাণে বাষ্পীভবনটা কি, বাষ্পীভবন হচ্ছে যে কোনো একটা অঞ্চলে প্রচুর পরিমাণে সূর্যরশ্মি, সেখানে যেখানে খরা মেনলি সৃষ্টি হচ্ছে সেখানে সারাক্ষণ হচ্ছে সূর্যরশ্মি লম্বভাবে কিরণ দিচ্ছে এবং সেখানকার উষ্ণতা হচ্ছে ধর 30 ডিগ্রি সেলসিয়াস। তো 30 ডিগ্রি সেলসিয়াস সেখানে সারাক্ষণ 30 ডিগ্রি থেকে ধর 34 বা 35 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা দিচ্ছে, যার কারণে কি হচ্ছে, সেখানকার মাটির যে জলকণা বা জলীয় বাষ্প সেগুলো সব কিছু নিয়ে নিচ্ছে কে, এই সূর্য সব কিছু বাষ্পীভবন করে সে মেঘ তৈরি করছে, যার কারণে কি হচ্ছে, মাটির আর্দ্রতা, মাটির মধ্যে যে আর্দ্রতা, একটা ভেজা ভেজা যে ভাব, সেটা শুষ্ক হয়ে যাচ্ছে, যার কারণে মেনলি কি হচ্ছে, খরা পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। তাহলে আমরা লিখবো যে খরা কি, তারপরে কারণ কি, প্রথমে লিখবো বৃষ্টিপাত পয়েন্ট করব যে একটা না অনেক দিন বৃষ্টিপাত না হলে খরা সৃষ্টি হয়। দ্বিতীয়ত কি, স্বাভাবিক, লিখবো যে স্বাভাবিক স্বাভাবিক পয়েন্ট করব, লিখবো যে স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টিপাত হলে কি হয়, খরা সৃষ্টি হয়। তারপরে বাষ্পীভবন, সূর্যরশ্মি সেখানকার সারাক্ষণ লম্বভাবে কিরণ দেওয়ার কারণে বাষ্পীভবনের পরিমাণ অনেক বেশি হয় এবং যার কারণে কি হয়, সেই অঞ্চলে খরা পরিস্থিতির সৃষ্টি হয়। এই যে কনসেপ্টটা তোমরা দুটো পয়েন্ট বাড়িয়েও লিখতে পারো, ঠিক আছে, আমি দিলাম না, তোমরা এটা দুটো হচ্ছে খুব সুন্দরভাবে নোটটা তোমরা বানিয়ে নেবে দুটো পয়েন্ট অ্যাডজাস্ট করে। তো এবার আর মোস্ট একটা ইম্পর্টেন্ট আরেকটা কোশ্চেন্স পড়বো, যেটা হচ্ছে ঘূর্ণিঝড়। এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, এটাই কিন্তু তোমাদের পরীক্ষা ধরে এসে গেছে এরকম একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। এবং এই যে ঘূর্ণিঝড়ের যে কনসেপ্টটা রয়েছে, সেই কনসেপ্টটা তোমরা যদি ভূগোল নাও, সেই ভূগোল নিয়ে যদি পড়ো ক্লাস 9-এ 10-এ বা 9-এ পড়ছো, ক্লাস 10-এ 11-12-এ গেলেও কিন্তু এই কনসেপ্টটা তোমরা পাবে, ঠিক আছে। তো সেই কনসেপ্টটা ক্লিয়ার করা ভীষণ জরুরি। ঘূর্ণিঝড়টা কি, ঘূর্ণিঝড় হচ্ছে যেটা সমুদ্রে তৈরি হয় একটা ঝড়, সেটাকে বলা হচ্ছে ঘূর্ণিঝড়। তো ঘূর্ণিঝড়ের যে সংজ্ঞাটা লিখবে তোমরা, যে সমুদ্রের উপর তৈরি হওয়া এক ধরনের প্রচণ্ড ঝড়কে ঘূর্ণিঝড় বলে। তাহলে সমুদ্রের উপর তৈরি হওয়া এক ধরনের বিশেষ ঝড়কে বা প্রচণ্ড ঝড়কে কি বলে না, ঘূর্ণিঝড় বলে। মানে সমুদ্রের উপর তৈরি হওয়া এক ধরনের বিশেষ ঝড়কে কি বলে, ঘূর্ণিঝড় বলে। মানে যেহেতু ঘূর্ণায়নের মতো বা ঘুরে ঘুরে এই ঝড়টা তৈরি হয়, তার নাম, এই জন্য এর নাম হচ্ছে ঘূর্ণিঝড়। এবার কথাটা হচ্ছে যে ঘূর্ণিঝড় কি, সৃষ্টি ও প্রভাব আলোচনা করো। তাহলে মানে সৃষ্টি কিভাবে হয়, এই যে ঘূর্ণিঝড়টা হয় সেটা কিভাবে সৃষ্টি হয়। আমরা বন্যা পড়লাম, খরা পড়লাম, এই যে বন্যা খরা কিভাবে সৃষ্টি হচ্ছে এগুলো আমরা জানলাম, কিন্তু এই ঘূর্ণিঝড়টা কিভাবে সৃষ্টি হচ্ছে সেটা জানবো। দেখো, একটা সমুদ্র, এটা ধরো একটা সমুদ্র, এই সমুদ্রে কি হয়, এই সমুদ্রের, এই যে ধরো এটা হচ্ছে সূর্য, এই সূর্য প্রচণ্ড পরিমাণে সে তাপ দিচ্ছে, প্রচণ্ড পরিমাণে সে অনেক বেশি করে 35 ডিগ্রি সেলসিয়াস ধরো এরকম উষ্ণতা দিচ্ছে। তো যখন সূর্যের উষ্ণতা কি হয়, অনেক বেশি হয়, ঠিক আছে, উষ্ণতা অনেক বেড়ে যায়, বা তাপমাত্রা, উষ্ণতা বা তাপমাত্রা ধরো 35 ডিগ্রি সেলসিয়াসের বেশি, ঠিক আছে, বেশি হলে, তো সমুদ্রে দেখো উষ্ণতা 35 ডিগ্রি সেলসিয়াসের বেশি হলে কি হবে, সমুদ্রের জল কি হবে, গরম হবে, এবং গরম হওয়ার কারণে সেখানে অনেকগুলো জলীয় বাষ্প তৈরি হবে, মানে জলকণা তৈরি হবে। তাহলে সমুদ্রের অঞ্চলের জল বা সমুদ্রের যে অঞ্চলটা রয়েছে সেই অঞ্চলে উষ্ণতা 35 ডিগ্রি, তাহলে উষ্ণতা 35 ডিগ্রি সেলসিয়াসের বেশি হলে, ক্লিয়ার করে কনসেপ্টটা ক্লিয়ার করে প্রথমত বুঝবে। দেখো, উষ্ণতা 35 ডিগ্রি সেলসিয়াস, উষ্ণতা যদি 35 ডিগ্রি সেলসিয়াসের বেশি হলে সমুদ্রের জল কি হয়, উত্তপ্ত হয় বা গরম হয়। গরম হয়ে যাওয়ার কারণে সেখানে অনেকগুলো জলকণা তৈরি হয়, সেই জলকণা তৈরি হয় মানে জলীয় বাষ্প তৈরি হয়, জলকণা বা জলীয় বাষ্প, ছোট ছোট কণা অনেকগুলো তৈরি হয়। এবার উষ্ণতা বেশি হওয়ার কারণে সূর্য কি করবে, সেই জলীয় বাষ্পগুলোকে নিজের দিকে টানবে, তাই না। তো অবভিয়াসলি কি হবে, এই যে জলীয় বাষ্পগুলো রয়েছে সেই জলীয় বাষ্পগুলো
ওপরের দিকে উঠে যাবে। ওপরের দিকে উঠে যাওয়ার কারণে যে জলীয় বাষ্পগুলো এতক্ষণ পর্যন্ত সমুদ্রে ছিল সেগুলো আর সমুদ্রে থাকবে না, সেগুলো কি হবে, ওপরে উঠে যাবে। এই ওপরে উঠে যাওয়ার কারণে এখানে তো আর কিছু থাকছে না, এখানে নিম্নচাপ একটা সৃষ্টি হচ্ছে। নিম্নচাপ মানে নিম্নচাপ কেন্দ্র এখানে সৃষ্টি হচ্ছে, নিম্নচাপ। এই নিম্নচাপ মানে এখানে আর কিচ্ছু নেই, নিম্ন মানে নেই, নিম্ন মানে নেই, মানে কিচ্ছু নেই। এখানে জলীয় বাষ্পগুলো ছিল, সে এখন আর এখানে নেই জলীয় বাষ্প। জলীয় বাষ্পগুলো ওপরের দিকে উঠে গেছে, উঠে কি হচ্ছে, মেঘ তৈরি হচ্ছে। কিন্তু এখানে সমুদ্র জলে আর কোনো রকম জলীয় বাষ্প থাকছে না, যার কারণে এখানে একটা নিম্নচাপ কেন্দ্র তৈরি হচ্ছে। এবার কি পার্শ্ববর্তী যে অঞ্চলগুলো রয়েছে সেই দূরের অঞ্চলগুলো থেকে কি হচ্ছে, সেখানে অঞ্চলগুলো, ধরো এই দিকের যে অঞ্চলগুলো রয়েছে সেখানে সেই সমুদ্রের জলে কি রয়েছে, উচ্চচাপ। উচ্চচাপ মানে সেখানে জলীয় বাষ্প রয়েছে, জলীয় বাষ্প। ধরো এটা একটা বিরাট সমুদ্র, এই সমুদ্রের মধ্যে এখানে উষ্ণতা, এই অঞ্চলের উষ্ণতা কি হলো, বেশি হলো। এই বেশি হওয়ার কারণে সমুদ্রের জলটা গরম হয়ে গেল। গরম হয়ে যাওয়ার কারণে তার মধ্যে থাকা যে জলীয় বাষ্প সেই সমস্ত জলকণাগুলো ওপরের দিকে টেনে নিল এবং মেঘ তৈরি করলো। কিন্তু যেহেতু এখানে আর কিচ্ছু নেই, নিম্নচাপ কেন্দ্র একটা তৈরি হলো, যেমন খালি কলসি যেরকম, সেরকম একটা কেন্দ্র তৈরি হলো, যার কারণে কি হবে, সেখানে নিম্নচাপ কেন্দ্র তৈরি হলো। এবার কি হলো, অনেক বড় সমুদ্র, সেই অনেক বড় সমুদ্রের কারণে অনেক দূরের অঞ্চল থেকে, ধরো এখানে অনেক দূরের অঞ্চলে দেখা যাচ্ছে যে সেখানে যে জলটাতে জলীয় বাষ্প রয়েছে, মানে সেখানে অনেকগুলো জলকণা রয়েছে। তো সেই জলকণাগুলো কি করবে, দূরের অঞ্চল থেকে জলকণাগুলো এই নিম্নচাপ কেন্দ্রের দিকে প্রবাহিত হবে। দূর থেকে হাওয়ার বা বায়ুর প্রবাহের মাধ্যমে এই জলকণাগুলো তার নিজের স্থান থেকে এই নিম্নচাপ কেন্দ্রের দিকে কি হবে, এই গোলাকারভাবে নিম্নচাপ কেন্দ্রের দিকে প্রবাহিত হবে। তো এইভাবে প্রবাহিত হলে যে ঘূর্ণিঝড়টা সৃষ্টি হচ্ছে, সেটাকে বলা হচ্ছে ঘূর্ণিঝড়। মানে এই নিম্নচাপ কেন্দ্রকে কেন্দ্র করে, মানে উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে যে বলয় আকারে যে ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়, যে ঝড়ের সৃষ্টি হয়, সেটাকে বলা হচ্ছে মেইনলি ঘূর্ণিঝড়। তাহলে ক্লিয়ার কিভাবে ঘূর্ণিঝড়টা সৃষ্টি হচ্ছে। যেরকম আমরা যদি খুব সহজভাবে বুঝি, কনসেপ্টটা ক্লিয়ার করি, তাহলে দেখতে পাবো যে ধর অনেকগুলো কলসি আছে, তার মধ্যে একটা কলসি হচ্ছে খালি। তো খালি থাকার কারণে কি হবে, সেই অন্য কলসি, ধর যে অনেক কলসি ধরে একটা বউ জল নিতে গেছে, জল নেওয়ার পর কি হলো, সমস্ত ধর 7টা কলসি রয়েছে, 7টার মধ্যে 6টা কলসি তার ভরা হয়ে গেল। যাওয়ার কারণে দেখতে পাচ্ছে যে কল থেকে আর না জল বেরোচ্ছে না আর কিছু হচ্ছে, নষ্ট হয়ে গেছে কলটা। তখন সে কি করবে, যে খালি কলসিটা পড়েছিল সেই খালি কলসিটাতে কি করবে, অন্যান্য যে কলসিগুলোতে বেশি পরিমাণে জল ছিল সেই বেশি পরিমাণের জলগুলো খালি কলসিতে একটু একটু করে ঢালবে, তাই না। তো এরকম হচ্ছে এটার ব্যাপারটা। যখন এখানে নিম্নচাপ কেন্দ্র তৈরি হচ্ছে খালি কলসিটার মতো, সেখানে কিছুই থাকছে না, তখন কি করছে, অন্য একটা উচ্চচাপ অঞ্চল থেকে, মানে যেখানে জলীয় বাষ্প রয়েছে সেই অঞ্চল থেকে বায়ু কি করছে, নিম্নচাপ কেন্দ্রের দিকে প্রবাহিত হচ্ছে। প্রবাহিত হওয়ার কারণে যে ঝড়ের সৃষ্টি হচ্ছে সেটাকেই বলা হচ্ছে ঘূর্ণিঝড়। এবার এই ঘূর্ণিঝড়টা সমুদ্র সৃষ্টি হচ্ছে। তো সমুদ্রের শুধুমাত্র যে এটা থাকছে না, এটা ধীরে ধীরে উপকূলবর্তী অঞ্চলগুলোতে আসতে শুরু করছে। সমুদ্রের উপকূলে যে সমস্ত অঞ্চলগুলো রয়েছে সেই অঞ্চলগুলোতে আসতে শুরু করছে। এবার এই অঞ্চলগুলোতে আসার ফলে কি হচ্ছে, সেখানে বাড়িঘর নষ্ট হচ্ছে, সেখানে অনেক মানব সমাজ ধ্বংস হচ্ছে, পশুপালনের ক্ষয়ক্ষতি হচ্ছে, সম্পদ নষ্ট হচ্ছে। তো বিভিন্ন রকম সেখানে প্রভাব দেখা দিচ্ছে। সেই যে কিভাবে সৃষ্টি হলো প্রভাব, এই বিষয়গুলো এখন আমি লিখে দিচ্ছি, যে পয়েন্টগুলো তোদের লিখে দেবো, প্রত্যেকটা পয়েন্ট খাতায় সুন্দর করে নোট করে আমাকে হোয়াটসঅ্যাপ যে চ্যানেলটা রয়েছে সেখানে অবশ্যই আমাকে সেন্ড করবি। আমি দেখবো কে কিরকম নোট তৈরি করেছিস, ঠিক আছে। নোটটা এভাবে সাজাবি, প্রথমে ঘূর্ণিঝড় কি কাকে বলে, তারপরে সৃষ্টি, কিভাবে এই ঘূর্ণিঝড়টা সৃষ্টি হয়। নোটটা লিখে দিয়েছি, প্রত্যেকটা নোট সুন্দর করে লিখ। দেখ, সমুদ্রের জল খুব গরম হলে অনেক জলীয় বাষ্প তৈরি হয় এবং সেই জলীয় বাষ্প ওপরের দিকে উঠে যায়। এর ফলে সমুদ্রের ওপর গভীর নিম্নচাপ কেন্দ্র তৈরি হয় এবং উচ্চচাপ কেন্দ্র থেকে বায়ু নিম্নচাপ কেন্দ্রের দিকে প্রবাহিত হয়। এইভাবেই ঘূর্ণিঝড় সৃষ্টি হয়। এবার প্রভাব, কি প্রভাব পড়তে পারে, দেখ, বাড়িঘর ভেঙে যায়। মানে এই ঘূর্ণিঝড় সৃষ্টির ফলে কি হয়, বাড়িঘর ভেঙে যায়। যখন এই ঘূর্ণিঝড়টা ধীরে ধীরে উপকূলে আসে তখন বাড়িঘর ভেঙে
ভেঙে যায়, গাছপালা উপড়ে পড়ে, মানে গাছপালাগুলোও ভেঙে যায়, এরপরে কি ফসল নষ্ট হয়। এই যে কয়েকটা পয়েন্ট দিলাম, এই যে সুন্দর করে নোটটা বুঝিয়ে দিলাম, প্রত্যেকটা কনসেপ্ট ক্লিয়ার হয়েছে কিনা অবশ্যই কমেন্টে জানাবি। এর পরের পার্টে আমি মোস্ট ইম্পর্টেন্ট আর কয়েকটা প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেই প্রশ্নগুলো তোদের পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। অবশ্যই সেই পার্টটা দেখবি। আর সেই পার্টটার জন্য যদি তাড়াতাড়ি খুব পেতে চাস তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবি যে এই পার্টটা আমার ভালো লেগেছে, এর পরের পার্ট আমি দ্রুত বা শীঘ্রই এই পরের পার্টটা আমি চাই। ঠিক আছে, অবশ্যই কমেন্ট করে জানাবে। আর অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করে দিবে, যাতে এভাবেও তারা ছবির মধ্য দিয়েও তারা যাতে পড়াশোনাটাকে এগিয়ে নিয়ে যেতে পারে। টাটা।